হ্যালো এভরিওয়ান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আমাদের নেক্সট সেল অর্গানেল যেটা হলো গলগি বডিস এটা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে? তো গলগি বডিস ওয়াজ নেমড আফটার ক্যামেলিও গলগি who first described it. তো গলগি বডিস প্রথম ক্যামিলিও গলগি আবিষ্কার করেন এবং হু ডেসক্রাইবড ইট এবং বোঝান যে সেলের ভিতরে এমন একটা জিনিস আছে যাদেরকে আমরা কি বলি, গলগি বডিস। তো গলগি বডিস জিনিসটা কি? ইট ইজ a network it is a network which is membrane bounded sac like structure arranged parallel to each other in stacks. তো গলগি বডিসটা কি? ইট ইজ এ নেটওয়ার্ক হুইচ ইজ মেমব্রেন বাউন্ডেড। তো যেহেতু এটা একটা সেল অর্গানেল, তো অবভিয়াসলি এটা একটা মেমব্রেন দিয়ে বাউন্ড করা থাকবে, একটা মেমব্রেন দিয়ে কভার থাকবে। ঠিক আছে? তো ইট ইজ এ নেটওয়ার্ক হুইচ ইজ মেমব্রেন বাউন্ডেড স্যাক লাইক স্ট্রাকচারস। আচ্ছা, গলগি বডিজের যে স্ট্রাকচারটা এটা অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো। কেমন? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বলেছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কেমন, স্ট্রাকচারটা টিউবের মতো। তো অনেকগুলো টিউব একসাথে এইভাবে খুব কমপ্লেক্সভাবে অ্যারেঞ্জড হয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়। ঠিক আছে? তো গলগি বডিস যে স্ট্রাকচারটা হলো, যে গলগি বডিস হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা টিউবের মতো, তো গলগি বডিসটা হলো টিউবগুলো আরও চিকন হয়ে যায়। চিকন হয়ে কী হয়, স্যাক লাইক স্ট্রাকচারসের মতো হয়ে যায়। তো স্যাক লাইক স্ট্রাকচারসগুলো তেমন স্যাকের মতো হয়ে যায়। তো স্যাকসগুলো একটা আরেকটার উপরে এভাবে স্ট্যাকের মতো অ্যারেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো এই যে স্ট্যাকসগুলোকে আমরা কি বলি, সিস্টার্নস। ঠিক আছে? তো ইট ইজ এ নেটওয়ার্ক which is membrane bounded sac like structures arranged parallel to each other in stacks. তো গলগি বডিসটা কি? ইট ইজ এ নেটওয়ার্ক অফ হুইচ ইজ মেমব্রেন বাউন্ডেড। মেমব্রেন বাউন্ডেড একটা নেটওয়ার্ক যেটা স্যাকের মতো দেখতে অনেকটা, এবং একটা স্যাক আরেকটা স্যাকের উপরে প্যারালালি অ্যারেঞ্জড হয়ে এটা স্ট্যাক্সের মতো তৈরি হয়, এবং এই স্ট্যাক্সটাকে আমরা কি বলি, সিস্টার্নস। ঠিক আছে? তো যেমন বলেছি, ধরো এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইয়ার। ঠিক আছে? তো দেখেছি এখানে টিউবের মতো কিছু স্ট্রাকচারস আছে, তো এগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই ঠিক নিচে কিছু এমন স্যাকের মতো কিছু স্ট্রাকচারস থাকে, তো এদেরকে আমরা কি বলি, গলগি বডিস। ঠিক আছে? তো এখন গলগি বডিস আসলে অনেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই তৈরি হয়।
ঠিক আছে। তো এখন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিস, এখন গলগি বডির যে পার্টটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে, এই পার্টটাকে আমরা বলি সিস গলগি। এই যে মাঝখানের পার্টটাকে আমরা বলি, আচ্ছা এটা হলো মাঝখানের পার্টটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট গলগি, এবং এই এন্ড পার্টটা মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে যে দূরে যে পার্টটা, এটাকে আমরা বলি ট্রান্স গলগি। ঠিক আছে, তো এটাকে আমরা বলি ট্রান্স গলগি, এবং এই সবটা হলো গলগি বডিস। ঠিক আছে, তো এখন Golgi bodies are located near the nucleus. তো গলগি বডিস কোথায় থাকে? নিয়ার দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারিদিকেই থাকে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরেই থাকে কি? গলগি বডিস। কিন্তু এটা শুধু এনিমেলসদের ক্ষেত্রে, এনিমেলসদের ক্ষেত্রেই তুমি এই যে গলগি বডিস নিউক্লিয়াসের পাশে পাবে। কিন্তু গলগি বডিস আর freely distributed in plant cell। কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে গলগি বডিস দে আর ফ্রিলি ডিস্ট্রিবিউটেড ইন প্ল্যান্ট সেলস, মানে অনেক সময় নিউক্লিয়াসের কাছে পাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, গলগি বডিসরা সেলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে। তো এই যে ইন প্ল্যান্টসের ক্ষেত্রে আমরা গলগি বডিসের আরেকটা নাম আছে, তো এটা শুধু প্ল্যান্টসের জন্য, ঠিক আছে, প্ল্যান্ট সেলসের জন্য আমরা গলগি বডিসকে ডিকটিওজোমসও বলতে পারি। ঠিক আছে, শুধু প্ল্যান্টসের জন্য। তো কি বললাম, ইন এনিম্যাল সেল দি গলগি বডিজ আর লোকেটেড নিয়ার দি নিউক্লিয়াস, এবং ইন প্ল্যান্ট সেলে কি হয়, গলগি বডিজ আর ফ্রিলি ডিস্ট্রিবিউটেড ইন প্ল্যান্ট সেল, এবং প্ল্যান্টের ক্ষেত্রে আমরা গলগি বডিজকে কি বলবো? ডিকটিওজোমস। ঠিক আছে, তো এবার আমরা চলো দেখে নিই গলগি বডিজের কিছু সিগনিফিকেন্স। তো গলগি বডিজের সিগনিফিকেন্স কি? ম্যাটেরিয়ালস, স্পেশালি প্রোটিন, manufactured in endoplasmic reticulum are dispatched to various parts of cell through Golgi। ঠিক আছে, তো কি লিখলাম? Materials manufactured in endoplasmic reticulum are dispatched to various parts of a cell through Golgi। বা তুমি এটাকে এইভাবে লিখতে পারো, or further modifications of protein or proteins are sorted here। তো কি লিখলাম? Materials manufactured in endoplasmic reticulum are dispatched to various parts of cell through Golgi bodies।
তো আমরা পড়েছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিনস তৈরি হয়, ম্যাটেরিয়ালস মানে প্রোটিনস তৈরি হয়। তো এই প্রোটিনসগুলো কী করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিজে যায়, গিয়ে বিভিন্ন যে সেলের বিভিন্ন অন্যান্য সেল অর্গানের বা বিভিন্ন পার্টে ছড়িয়ে যায়। কীভাবে গলগি বডিজে কী হয় তাহলে দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিনটা তৈরি হয় এবং এখন সেলের বিভিন্ন সেল অর্গানেল বিভিন্ন পার্টে এক এক ধরনের প্রোটিন কাজে লাগবে। তো গলগি বডিজে কী হয়, ফার্দার মডিফিকেশনস অফ প্রোটিন, মানে যে প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হলো এটা আরও উন্নত বা আরও বিভিন্ন কাজের জন্য আরও মডিফাই হওয়ার জন্য গলগি বডিজে যায় এবং প্রোটিনস আর সর্টেড হিয়ার। সর্টেড মানে কি, এক একটা সেল অর্গানেলস বা এক একটা পার্ট অফ সেলের এক এক ধরনের প্রোটিন লাগবে, তো কোন পার্টে কোন প্রোটিন লাগবে এটা ডিসাইড করে গলগি বডিজ এবং ওই পার্টে পাঠিয়ে দেয়। বা তুমি গলগি বডিজকে পোস্ট অফিস হিসাবেও ভাবতে পারো। তো পোস্ট অফিসে কী হয়, অনেকগুলো চিঠি পোস্ট একসাথে আসে, এখন কোন চিঠিটা কার বাড়িতে যাবে এটাকে পোস্ট অফিস ডিসাইড করে। তেমনি গলগি বডিজ বিভিন্ন রকমের প্রোটিনস আসে, এখন কোন প্রোটিনসটা মডিফাই হয়ে কোন সেলের পার্টে যাবে বা কোন সেল অর্গানেলসের কাজে লাগবে এটাকে ডিসাইড করে গলগি বডিজ। ঠিক আছে, নেক্সট সিগনিফিক্যান্স হলো স্টোরেজ অফ ভেরিয়াস সেলুলার সিক্রিশনস। ঠিক আছে, তো ভেরিয়াস সেলুলার সিক্রিশনস যেমন এনজাইমস, প্রোটিনস। এখন গলগি বডিজ এটা স্টোরেজ হাউস হিসাবে ইউজ করা, মানে স্টোরেজ হাউস হিসাবেও কাজে লাগে। কীভাবে, বিভিন্ন এনজাইমস প্রোটিন যেগুলো কাজে লাগবে না বা হয়তো পরবর্তীকালে কাজে লাগবে, তো এগুলো গলগি বডিজে স্টোর হয়ে থাকে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্স হলো ইট synthesizes lysosomes. তো গলগি বডিজ ইট সিনথেসাইজেস লাইসোজোমস। লাইসোজোমস হলো আরেকটা সেল অর্গানেল, তো গলগি বডিজই আসলে লাইসোজোমস তৈরি করে। ঠিক আছে, তো এটা হলো কিছু সিগনিফিক্যান্স, তো এটা দিয়ে আমরা আমাদের গলগি বডিজ শেষ করলাম। তো এখন আমরা যে টপিকটা পড়ব সেটা হলো লাইসোজোমস, এটা হলো আরেকটা সেল অর্গানেল। তো চলো লাইসোজোমসটা কি দেখে নিই। আমরা যে সেল অর্গানেলটা পড়ব এটা হলো লাইসোজোম। ঠিক আছে, তো লাইসোজোমসটা কি, মেমব্রেন বাউন্ডেড vesicles containing variety of digestive enzymes. তো লাইসোজোমসটা কি, it is a membrane bounded vesicles containing variety of digestive enzymes. তো ভেসিকেলসটা কি, ভেসিকেলস হলো এমন স্ট্রাকচারস যাদের মধ্যে বিভিন্ন ফ্লুইডস থাকতে পারে। ঠিক আছে, বা তো ভেসিকেলসটা কি, স্ট্রাকচারস that contains fluids. ঠিক আছে, তো লাইসোজোমটা হলো আসলে এটা ভেসিকেলস। ঠিক আছে, তো লাইসোজোমটা কি, ইট ইজ এ মেমব্রেন বাউন্ডেড, যেহেতু এটা একটা সেল অর্গানেলস, এটা চারিদিকে অবশ্যই কি থাকবে, একটা মেমব্রেনের দিয়ে কভার থাকবে। তো ইট ইজ এ মেমব্রেন বাউন্ডেড ভেসিকেলস কন্টেইনিং ভ্যারাইটি অফ ডাইজেস্টিভ এনজাইমস। এখন এই যে ভেসিকেলসটার মধ্যে কি থাকবে, কিছু ডাইজেস্টিভ এনজাইমস থাকবে। এখন বিভিন্ন রকমের ডাইজেস্টিভ এনজাইমস থাকতে পারে। ঠিক আছে, ভ্যারাইটি অফ ডাইজেস্টিভ এনজাইমস, these are
scattered in all over the cell. तो lysosomes are scattered in all over the cell. तो লাইসোসোমস কি এনিম্যাল সেলসের ক্ষেত্রে তুমি দেখবে যে লাইসোসোমস বিভিন্ন জায়গায় ছড়ানো আছে, কোনো এক জায়গায় নেই, বিভিন্ন জায়গায় আছে, ঠিক আছে লাইসোসোমস। কিন্তু প্ল্যান্ট সেলের ব্যাপারে প্রেজেন্স অফ লাইসোসোম ইন প্ল্যান্টস or plant cells is disputed. এখন ডিসপিউটেড কথার অর্থ কি? মানে এটা নিয়ে একটা আর্গুমেন্ট হয় যে কিছু কিছু সায়েন্টিস্ট বলে যে প্ল্যান্ট সেলে লাইসোসোমস পাওয়া যায় না বা থাকে না, কিন্তু আবার কিছু কিছু সায়েন্টিস্ট বলে যে প্ল্যান্ট সেলে লাইসোসোমস আছে। তো এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হয় যে প্রেজেন্স অফ লাইসোসোম ইন প্ল্যান্ট সেল ইজ ডিসপিউটেড। তো এটা নিয়ে আমরা আর বেশি, যেহেতু এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, তো প্ল্যান্ট সেলে লাইসোসোমের কাজটা কে করে? প্ল্যান্ট সেলে লাইসোসোমের কাজটা স্পেশালি পারফর্ম বাই ভ্যাকিউলস, ঠিক আছে? তো যেমন আমরা পড়বো ভ্যাকিউলস কি, যেমন অ্যানিম্যাল সেলে লাইসোসোম যা কাজ করে প্ল্যান্ট সেলে এই কাজটা কে করে? ভ্যাকিউলস, ঠিক আছে? তো এবার লাইসোসোমের কাজ কি বা ইট ইজ এর সিগনিফিকেন্স কি? Significance. It digests waste materials or worn out organelles. তো লাইসোসোমস কি করে? It digests waste materials or worn out অর্গানেলস। তো যেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়াল এগুলো এই লাইসোসোম ডাইজেস্ট করে ফেলে, হজম করে ফেলে। বা অনেক সময় কিছু সেল অর্গানেলস বা সেলের কোনো পার্ট ধরো খারাপ হয়ে গেলো, নষ্ট হয়ে গেলো, ওদেরকেও কি লাইসোসোমস ডাইজেস্ট করে ফেলে। তাই লাইসোসোমকে ইট ইজ অলসো কল্ড ওয়েস্ট disposal system of cell. যেহেতু এটা সেলের মধ্যে যত রকমের ওয়েস্ট আছে তাদেরকে ডাইজেস্ট করে ফেলে, তাই লাইসোসোমকে কি বলা হয়? ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম অফ সেল, ঠিক আছে? ডিফেন্স against bacterial and viral infection. যেহেতু এটা সব ধরনের কিছুকে ডাইজেস্ট করতে পারে, তো এটা ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের যে ভাইরাসগুলো বা ব্যাকটেরিয়াগুলো ওদেরকেও ডাইজেস্ট করে ফেলে, তাই এটা ডিফেন্সে, বডির ডিফেন্সে হেল্প করে। সাধারণত আমাদের যে বডি ডিফেন্সের যে সেলগুলো ফ্যাগোসাইট সেলস, ওইগুলোতেই লাইসোসোমস বেশি পাওয়া যায়। নর্মাল সেলও পাওয়া যায়, কিন্তু ওইগুলোতে বেশি অ্যাক্টিভ থাকে, কারণ ওই ফ্যাগোসাইট সেল আমাদের বডিকে প্রোটেক্ট করে। তো ওদের বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়াসদেরকে মারতে হবে, তাই এখানে লাইসোসোমস হেল্প করে। তো এখানে কি লিখলাম? ডিফেন্স এগেইনস্ট ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল ইনফেকশন। তো ওই যেসব ব্যাকটেরিয়া বা ভাইরাস আমাদের শরীরে ঢুকে ওদেরকে ওরা মেরে ফেলে বা হজম করে ফেলে, ঠিক আছে? During a cell damage, lysosomes burst and the enzyme digest its
ওন সেল। এখন দেখো একটা মজার ব্যাপার, ডিউরিং এ সেল ড্যামেজ লাইসোজোম বার্স্ট অ্যান্ড দি এনজাইম ডাইজেস্ট ইটস ওন সেল। কি হয়, অনেক সময় সেলের ক্ষতি হয় বা সেল অনেক সময় নষ্ট হয়ে যায়, তখন কি হয়, লাইসোজোম বার্স্ট করে ফেলে। বার্স্ট মানে এটার চারিদিকে একটা মেমব্রেন থাকে, এটা বার্স্ট করে যায়। বার্স্ট করলে কি হবে, এটার ভিতরে যে ডাইজেস্টিভ এনজাইমসগুলো আছে এগুলো বেরিয়ে যাবে। বেরিয়ে কি করবে, এটা যে সেলটা নষ্ট হয়ে গেছে এই নিজের সেলটাকে এটা হজম করে ফেলবে, ডাইজেস্ট করে ফেলবে। তাই লাইসোজোমসকে সাধারণত কি বলা হয়, সুইসাইডাল ব্যাগস। তাই লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগস বলা হয়। সুইসাইড মানে কি, ওন ডেথ, মানে নিজের মৃত্যু। তা কি হয়, যেহেতু লাইসোজোমস ওই সেলেরই, এখন ওই সেলটা নষ্ট হয়ে গেলে কি করে, লাইসোজোম ওই সেলটাকে ডাইজেস্ট করে ফেলে। তাই লাইসোজোমকে কি বলা হয়, সুইসাইডাল ব্যাগস। ঠিক আছে, তো এটা হলো লাইসোজোমস। আশা করি বুঝতে পেরেছো। তো আজকে আমরা দেখলাম কি, দুটো সেল অর্গানেল দেখলাম, একটা হলো গলগি বডিস এবং আরেকটা হলো লাইসোজোমস। তো আমাদের নেক্সট লেকচারে আমরা দেখবো বাকি সেল অর্গানেলস। ঠিক আছে।